গত কয়েকদিন ধরে ফ্লোরিডাতে তুমুল বৃষ্টি হচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন ধরে হয়তো সেখানে বৃষ্টি হবে এবং বন্যাও হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটার জন্য সেন্ট ভিনসেন্টেও হয় এরকম একটা প্রার্থনায় বসে গিয়েছিলেন শ্রীলঙ্কার সমর্থকরা। কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে তারা যদি পয়েন্ট লুজ করে সেই সঙ্গে কিন্তু লাভটা হবে শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সমর্থকদের এমন প্রত্যাশা, এমন প্রার্থনা কোনো কিছু আসলে কাজে আসেনি। নেদারল্যান্ডস যখন 5 ওভার ব্যাটিং করে ফেলেছে, তখনই আসলে কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। একবারের চ্যাম্পিয়ন তারা, কিন্তু এইবারের বিশ্বকাপে খুব বেশি ভালো করতে পারেনি। একেবারে আসলে বলার মতো তাদের দলের যে নাম, যে ডাক, সেই হিসেবে পারফর্ম করতে পারেনি। এই ম্যাচটা তাদের যেমন যেমন তারা ম্যাচে না খেলেও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদি এই দুটো দল পয়েন্ট লুজ করতো, সেক্ষেত্রে তাদের লাভটা হতো। কিন্তু এই বাংলাদেশ আসলে দলীয় পারফরমেন্সে ব্যাটে বলে যেভাবে দাপট দেখিয়েছে, সেভাবে কিন্তু তাদের সেই লাভটা হতে দেয়নি। দিন শেষে লাভটা বাংলাদেশের হয়েছে। এই ম্যাচে বাংলাদেশের টস হেরে যাওয়ার পরে ব্যাটিংয়ে যায়। আমরা আলোচনা করছিলাম, যেহেতু উইকেটটা আসলে একেবারে আননোন, সবাই চাচ্ছিল যেন বাংলাদেশ টসটা জিতে এবং টসটা জিতে ফিল্ডিংটা নেয়, কিন্তু সেটা কিন্তু সুযোগ হয়নি। যেহেতু নেদারল্যান্ডস টসটা জিতে যায়, সেই কারণে আসলে বাংলাদেশের সেই সুযোগটা ছিল না। কিন্তু ব্যাটিংয়ে যখন নামার পরে শান্ত দ্রুত ফিরলেন, লিটন দাসও একটু স্লগ খেলতে গিয়ে আউট হয়ে গেলেন। তারপর কিন্তু আবার একটা মনে হচ্ছিল যে টপ অর্ডার আরও একবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, কারণ লাস্ট কিছুদিন ধরেই টপ অর্ডার ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছেন না। আজকে সেটা আরও একবার প্রমাণিত হলো। এইদিকে সাকিব আল হাসান কিনা অনেক বেশি কথা হচ্ছে। সাকিব আল হাসান কেন পারফর্ম করতে পারছেন না, ব্যাটে কেন রান পাচ্ছেন না, দলের কন্ট্রিবিউশন নেই, সেটার জন্য কিন্তু আসলে তিনি সমালোচিত হচ্ছেন। বীরেন্দ্র সেহবাগ তো দুদিন আগে বলেই ফেলেছেন যে সাকিবের আসলে লজ্জা হওয়া উচিত এবং টি-20 থেকে অনেক আগে আরও অবসরে যাওয়া উচিত ছিল এবং অবসরে যাওয়া উচিত। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। এমন যখন পরিস্থিতি, সাকিব এমন একটা দিনে এমন একটা ইনিংস খেলেন, 64 রানের ইনিংস, যেখানে তার ব্যাটিংটা আজকে মনে হচ্ছিল যে লাস্ট কয়েক মাসের ভিতরে সাকিবের ব্যাটিংটা দেখার জন্য খুব ভালো ছিল এবং তিনি খুব দারুণ কিছু শটস খেলেছেন। যদিও গত দুটো ম্যাচে তিনি বাউন্সারে আউট হয়ে গেছিলেন অ্যান্ড্রিক নরকে এবং মাথিসা পাথিরানার বলে। আজকে কিন্তু সেই ভুলগুলো হতে দেননি। তিনি ম্যাচের আগে দারুণভাবে এই শর্ট বলগুলো কিংবা শর্ট আর লেন্থের বলগুলো নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং ম্যাচে সেগুলো আসলে দারুণভাবে এক্সিকিউট করেছেন। তার যে সেটা ব্যাটিং উইকেট অনেক বেশি কী বলবো উৎসাহিত করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ 159 একটা দারুণ একটা ডিসেন্ট টোটাল পেয়ে যায়। কিন্তু এই উইকেটে এই টোটালটা আসলে মানে ডিফেন্ড করা সহজ হবে কিনা, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটারও বুঝতে পারছেন না। কারণ যেহেতু 10 বছর পর সেন্ট ভিনসেন্টে খেলা হচ্ছে, এই জন্য আসলে মানে অনুমেয়ভাবে আসলে খুবই কঠিন ছিল উইকেটের আচরণ কেমন হবে, বিহেভটা কেমন হবে সেটা বোঝাটা। তবে বাংলাদেশ যখন বোলিংয়ে নামে তখন নিয়মিত বিরুদ্ধে উইকেট নেওয়ার চেষ্টা করছিলেন। প্রথম 10 ওভারে 3টা উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু আসলে সেইটা আসলে খুব বেশি কাজে দিচ্ছিল না। কারণ নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা যারা ব্যাটিং করছিলেন, যেমন বিক্রমজিৎ সিং, মাইকেল লেভিট কিংবা ম্যাক্সওয়েল আউট, যাদের কথা বলেন না কেন, বা সাইব্রান অ্যাঙ্কেলব্রেড, তারা যারা ব্যাটিং করছিলেন তারা চেষ্টা করে যাচ্ছিলেন প্রত্যেক ওভারে যেন তারা অন্তত একটা করে বাউন্ডারি মারতে পারে। মাঝে তো কয়েক ওভারে প্রতি ওভারে ছক্কা এসেছে, 4 এসেছে, এমন যখন পারফরমেন্স বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা হয়তো হেরে যাবে। প্রেডিকশন দেখাচ্ছিল যখন যে বাংলাদেশের প্রেডিক্টর যেটা আছে আইসিসির, সেখানে দেখাচ্ছিল যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কত। এমন একটা যখন একেবারে খেলার মাঝামাঝি অবস্থা, তখন কিন্তু বাংলাদেশের জয়ের পার্সেন্টেজ দেখাচ্ছিল যে বাংলাদেশ 47% জিততে পারে এবং নেদারল্যান্ডসের চান্সেসটা ছিল 53। এমন একটা পরিস্থিতি থেকে হুট করে বাংলাদেশের খেলাটা আসলে চেঞ্জ হয়ে যায়। সেটা করেন রিশাদ হোসেন। 15তম ওভারে তিনি বোলিংয়ে এসেছিলেন, সেই ওভারে এসে তিনি 2টো উইকেট তুলেন। অ্যাঙ্কেলব্রেড দারুণ ব্যাটিং করছিলেন, তিনি হয়তো ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতেন তখন যদি তিনি আউট না হতেন। এবং সেই সময় বাজ ডিলিট, তিনি দারুণ অলরাউন্ডার, পেস বোলিংটা করেন, ব্যাটিংটা খুব ভালো করতে পারেন। তাদের দুজনকে ফিরিয়ে দিলেন। তারপরে তিনি আরও একটা ওভার বোলিং করতে আসলেন, তখন কিন্তু আরও একজনকে ফিরিয়ে দিলেন, লগন ভ্যান উইককে। এই যে 2 ওভারে 3টা উইকেট নিলেন, পুরো ম্যাচটা আসলে এখান থেকে শেষ হয়ে গেল। প্রেস কনফারেন্স শেষে সাকিব আল হাসান নিজেও বলছিলেন যে ওই যে রিশাদ হোসেন যে বোলিংগুলো করেছেন, যেভাবে বোলিং করেছেন, সেই 2টো ওভার কিংবা সেই 3টা উইকেটই আসলে ম্যাচের সিনারিওটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে।
আর এদিকে মুস্তাফিজুরের প্রশংসা করতে হবে। মুস্তাফিজুর রহমান লাস্ট কয়েকটা ম্যাচ ধরেই এসে আইপিএল থেকে দারুণ পারফর্ম করা শুরু করেছিলেন, তারপরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলেছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালো পারফর্ম করেছেন। যে ম্যাচগুলো এখন পর্যন্ত তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তার দারুণ বোলিং ছিল, লাস্ট ম্যাচেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন, বিশেষ করে ডেথ ওভারে তার যে স্লোয়ার কাটারগুলো আজকেও কিন্তু সেগুলো দারুণভাবে দেখাচ্ছে। 4 ওভারে খুব সম্ভবত তিনি 12 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন। ডেথ ওভার আসলে যে ধরনের বোলিংটা মুস্তাফিজের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে সেই অনুপাতে কিন্তু তিনি বোলিংটা করেছেন। শেষ পর্যন্ত বোলিং ইউনিটের দুর্দান্ত একটা পারফরমেন্সে বাংলাদেশ কিন্তু 25 রানে জয় পেয়ে যায়। এই জয়ে কিন্তু বাংলাদেশ অনেকটাই সুপার 8-এর আরও বেশি কাছে চলে গেল, কারণ এই গ্রুপে যদি আপনি দেখেন সাউথ আফ্রিকা আগেই সুপার 8 নিশ্চিত করেছে, এখন আসলে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সেটাই নিশ্চিত হওয়ার জন্য, যেখানে 2 নম্বরে বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে আছে, 3 নম্বরে যারা আছে নেদারল্যান্ডস তারা কিন্তু 2 পয়েন্ট পেয়ে গেছে, এর আগে তারা নেপালকে হারিয়েছে। এখানে আর যে বাকি 2 দল আছে শ্রীলঙ্কা তারা তো বিদায় নিয়ে গেছে, আর নেপালও কিন্তু আসলে মাত্র 1টা পয়েন্ট পেয়েছে, তাদের জন্য আসলে কিন্তু বিদায়ী বলা যায়, কারণ তাদের আসলে বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা যেটা তাদের সর্বোচ্চ 3 পয়েন্ট হতে পারে। যেটা হচ্ছে যে বাংলাদেশের এখন সমীকরণটা কি, বাংলাদেশ সুপার 8 যদি যেতে চায়, যেহেতু আরও একটা ম্যাচ আছে, নেদারল্যান্ডসের কিন্তু আরও একটা ম্যাচ আছে, তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে তারা অসম্ভব না, এটা জিততেই তো পারে, কারণ বাংলাদেশ তার নেদারল্যান্ডস হচ্ছে এই টুর্নামেন্টে ভালো করছে, প্রস্তুতি ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে তারা হারাতেই পারে, যদি হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের 4 পয়েন্ট হবে। বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হেরে যায় বা জিততে না পারে সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু 4 পয়েন্ট হবে, তখন কিন্তু একটা রান রেট ইকুয়েশন আসবে, কিন্তু বাংলাদেশের কাজটা সহজ হবে তখনই, আর নেদারল্যান্ডসের আসলে কোনো ইকুয়েশন থাকবে না যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে জিততে পারে। বাংলাদেশে ঈদের দিন 17 তারিখ বাংলাদেশ সময় সকাল 5:30 নাগাদ বাংলাদেশ এই খেলাটা হবে। ঈদের দিন সাকিব আল হাসান বলছিলেন যে তারা চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশের মানুষ মানে এই ঈদের দিনটা আসলে খুব ভালোভাবে সেলিব্রেট করে, তারা চান বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে, তবে সেটা যদি পারে বাংলাদেশের জন্য তারা ইতিহাস গড়ে যাবে, কারণ এই প্রথম বাংলাদেশ মূল পর্বে টি-20 বিশ্বকাপের মূল পর্বে 3টা ম্যাচ জেতার রেকর্ড করবে। এর আগে কিন্তু বাংলাদেশ মাত্র 2টো ম্যাচ জিতেছিল, মানে 2টো ম্যাচ বলতে এক আসরে 2টি ম্যাচ, সর্বোচ্চ 2টো ম্যাচ জিতেছিল, সেটাও আবার লাস্ট ওয়ার্ল্ড কাপে। তো এই ইতিহাসটা যদি গড়তে পারে বাংলাদেশ সরাসরি সুপার 8-এ চলে যাবে, তখন সেই সঙ্গে বাংলাদেশ 2026 বিশ্বকাপের সরাসরি কিন্তু কোয়ালিফাই করে ফেলবে, তখন কিন্তু আর আসলে বাংলাদেশকে বাঁচতে পারবো বা অন্য কোনো কিছু খেলতে হবে না। তো এই যে সুপার 8-এ যদি যায় বাংলাদেশ আসলে কাদের বিপক্ষে খেলতে পারে, তাদের বাংলাদেশের প্রতিপক্ষ আসলে কারা হতে পারে, এখন পর্যন্ত আইসিসি কিন্তু একটা যখন তারা সূচি প্রকাশ করে তখন কিন্তু ফিক্সড করে দেয় যে সুপার 8 যখন যাবে গ্রুপ এতে কারা খেলবে, গ্রুপ বিতে কারা খেলবে, সেই হিসেবে বাংলাদেশ আসলে যেহেতু দ্বিতীয় হয়ে যাবে, এখানে শ্রীলঙ্কাকে ধরা হয়েছিল যদি তারা দ্বিতীয় হয়ে যেতে পারে তারা হয়তো যাবে, আর যদি শ্রীলঙ্কা না যায় সেক্ষেত্রে বাংলাদেশ তো যাবে। তো বাংলাদেশ যদি সুপার 8-এ যায় সেখানে তারা হচ্ছে কিন্তু একটা যে গ্রুপে পড়বে সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে। ইতিমধ্যে 2টো দল চলে গেছে, ভারত এবং অস্ট্রেলিয়া চলে গেছে, তৃতীয় দলটা হিসেবে হয়তো আমরা আফগানিস্তানকে পাবো, কারণ যেহেতু নিউজিল্যান্ড থাকার কথা ছিল, যেহেতু নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারছে না, সে কারণে হয়তো আফগানিস্তানকে আমরা এখানে দেখব। যদি আফগানিস্তান দেখি তাহলে বাংলাদেশের জন্য যে প্রতিপক্ষ হবে যে 3টা ম্যাচ থাকবে সেটা হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে। সেই ম্যাচগুলো কবে নাগাদ সেটাও একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, যদি বাংলাদেশ কোয়ালিফাই করে, কারণ আপনি বলতে পারেন যে এখনও বাংলাদেশ আসলে কোয়ালিফাই করেনি সুপার 8-এ জানি এখনই আসলে এইসব নিয়ে, কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ নেপালের বিপক্ষে অনায়াসে একটা জয় পাবে, কারণ নেপাল আসলে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বলার মতো আসলে তেমন কোনো পারফর্মিং করতে পারেনি, এবং বাংলাদেশ সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে যে ধরনের ক্রিকেটটা খেলেছে, টিম ওয়াইজ যেভাবে খেলেছে, সেই হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নেপালকে খুব সহজেই হারাবে। কঠিন করে হারালো কোনো সমস্যা নেই, আমার তো আসলে 2টো পয়েন্ট দরকার, বাংলাদেশের 2টো পয়েন্ট দরকার, 2টো পয়েন্ট হলে আপনি চলে যাবেন, আপনাকে এখানে আর কোনো ইকুয়েশনই মিলাতে হবে না। আমি নিশ্চিত বা আমি বিশ্বাস করি বাংলাদেশ সেই ম্যাচটা অনায়াসে জিতে যাবে। আমরা আসলে ওই যে ম্যাচটা জিতে যাবে ওই পার্সপেক্টিভ ধরে আসলে আমরা কথাগুলো বলছি। যেটা বললাম যে সুপার 8-এ বাংলাদেশের খেলাগুলো কবে নাগাদ পড়তে পারে সেটা হয়তো আপনাদের আগাম জানিয়ে দিই। আগামী 21 জুন যদি বাংলাদেশ সুপার 8-এ যায় সেক্ষেত্রে 21 জুন বাংলাদেশ প্রথম খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাংলাদেশ সময় সকাল 6:30টায় এই ম্যাচটা হবে। বাংলাদেশ আসলে খুব বেশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায় না, বিশ্বকাপে হয়তো অনেক সময় গ্রুপে পড়ে, অনেক সময় আসলে দেখা হয়ে যায় যখন রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয়, তখন বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পায় না। নর্মালি কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে খুব বেশি খেলার সুযোগ না। বাংলাদেশ লাস্ট টি-20 যখন খেলেছে মানে দ্বিপাক্ষিক সিরিজে, সেটা কিন্তু 2021 টি-20 বিশ্বকাপের আগে, এরপর কিন্তু বাংলাদেশ তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলতে পারেনি। শুধু দ্বিপাক্ষিক টি-20 সিরিজ কেন, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে টেস্ট এই সিরিজগুলোও খেলার জন্য খুব বেশি সুযোগ পান না। আমার যতটুকু মনে হয় টেস্ট খেলা হয়ে গেছিলো প্রায় 2 দশক পেরিয়ে গেছে,
আবার ওয়ানডেও মনে হয় আমরা অনেক বছর হয়ে গেছে খেলে ফেলেছি। তো তাদের বিপক্ষে খেলাটা কিন্তু খুব বড় ব্যাপার বাংলাদেশের জন্য, বিশেষ করে কারণ বাংলাদেশ এখন যেভাবে পারফর্ম করছে, বাংলাদেশকে আসলে ওই যে আপনি যখন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলবেন তখন আপনি আপনার যে কী বলে পারফরমেন্স কিংবা আপনি দল হিসেবে কতটা উন্নতি করেছেন সেটা কিন্তু টেস্ট করতে পারবেন। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে, আর সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো 21 তারিখ খেলার মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে পরদিন আরেকটা খেলা আছে, বাংলাদেশের আসলে টানা দুটো খেলা খেলতে হবে যদি বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করে 22 তারিখ। সেই ম্যাচটা অনেক বড় ম্যাচ আপনি হয়তো বলতে পারেন, বিশেষ করে এই যারা এশিয়ান কন্টিনেন্টে আছে, এশিয়া অঞ্চলে যারা আছে তাদের জন্য একটা বড় ম্যাচই হবে। কারণ বাংলাদেশ ভারত মানে এখন আসলে মাঠের ক্রিকেটও হয়তো সেই দাপুটে পারফরমেন্সটা বাংলাদেশ কখনোই করতে পারে না, কিন্তু বিশেষ কিছু ঘটনা কিংবা কিছু কারণে আসলে বাংলাদেশ এবং ভারতে যখন খেলা হয় তখন দর্শকরা আসলে মুখিয়ে থাকে, ব্রডকাস্টারও মুখিয়ে থাকে। কারণ এই ম্যাচ মানে হচ্ছে বাংলাদেশের একেবারে ধরুন ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ শ্রীলঙ্কা যে ধরনের একটা দর্শকদের একটা বড় আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে, ভারত বাংলাদেশ যখন খেলা হয় সেটার কিন্তু একটা সেই চাহিদাটা থাকে। বা ব্রডকাস্টাররাও যখন এই প্রস্তুতি ম্যাচটা খেলা হলো বাংলাদেশ এবং ভারতের, সেই ম্যাচটাকে স্টার স্পোর্টস লাস্ট 6-7 দিন ধরে কিন্তু প্রমোশন করে যাচ্ছিলো। তার মানে বুঝতে হবে স্টার স্পোর্টস যখন একটা ম্যাচকে 6-7 দিন আসলে প্রমোশন করে বা অ্যাড চালায় তখন বুঝতে হবে যে ম্যাচটা গুরুত্বটা কতটুকু। বাংলাদেশের এবং ভারতের ম্যাচটা আসলে এরকম একটা গুরুত্ব বহন করবে, যেহেতু আরও বাংলাদেশের যে সময়টা, বাংলাদেশ সময় রাত 8:30 নাগাদ বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা হবে, একেবারে এশিয়ার অঞ্চলে মানুষের জন্য একদম পারফেক্ট একটা টাইম। সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশের ভালো চান্স থাকবে। কারণ হচ্ছে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলবেন, আপনি হয়তো বলতে পারেন নিউ ইয়র্কে আমরা যখন তাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা 7 রানে হেরে গেছি, কিন্তু আমি বিশ্বাস করি যে যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হবে সেখানে বাংলাদেশ একটা ভালো চান্স থাকবে। ম্যাচ হয়তো নাও জিততে পারে, কিন্তু তাদেরকে আসলে তাদের বিপক্ষে ডমিনেট করা কিংবা ভালো খেলার একটা বড় সুযোগ থাকবে। বাংলাদেশ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু যে বাংলাদেশ একটু করে উন্নতি করছে সেইটা কিন্তু আসলে পরিলক্ষিত হবে বা দেখা যাবে। বাংলাদেশ তৃতীয় যে ম্যাচটা খেলবে সেখানে মাঝে একটু গ্যাপ পাবে, সেটা হচ্ছে আফগানিস্তান যদি কোয়ালিফাই করে, খুব সম্ভবত আফগানিস্তানই কোয়ালিফাই করবে, কারণ তারা এখন টেবিলের 2 আছে 4 পয়েন্ট নিয়ে এবং তাদের যে নেক্সট আরেকটা ম্যাচ আছে সেটা হচ্ছে যে পাপুয়া নিউ গিনির বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যেই দুটো ম্যাচ খেলতে হবে, পাপুয়া নিউ গিনির বিপক্ষে তারা খুব সহজেই জিতে যাবে এবং 6 পয়েন্ট নিয়ে তারা নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে, এটা আমার ধারণা আর কি। তো তারা যদি কোয়ালিফাই করে, বাংলাদেশ তখন আসলে 25 তারিখ বাংলাদেশ সময় সকাল 6:30 নাগাদ আফগানিস্তানের বিপক্ষে খেলবে। এই ম্যাচটাতেও কিন্তু আসলে বাড়তি একটা নজর থাকবে, কারণ লাস্ট কয়েক বছর ধরে যখন বাংলাদেশ এবং আফগানিস্তানে খেলা হয় তখন আসলে 50-50 গেম, যে কোনো দিন যে কেউ জিততে পারে। আমরা যদি লাস্ট কয়েক বছরের পারফরমেন্স দেখি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কখনো হয়তো আফগানিস্তান জিতে যাচ্ছে, কোনো ম্যাচে আবার বাংলাদেশ জিতে যাচ্ছে। আমরা লাস্ট যখন ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেলাম তার আগে বাংলাদেশ ঘরের মাঠে তাদের বিপক্ষে সিরিজ জিতেছিল, এবং যখন আবার তারা বিশ্বকাপে খেলতে তাদের সঙ্গেও কিন্তু সিরিজ হেরেছিল। আমার কোনো একটা সিরিজ আমার মনে আছে যখন তামিম ইকবাল অবসর নিল, ওই সিরিজটা কিন্তু আফগানিস্তান জয় পেয়েছিল। কিন্তু আবার যখন বিশ্বকাপে খেলতে গেল বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে প্রথম ম্যাচে একদম দাপুটে একটা পারফরমেন্স দেখিয়েছে। তো এই যে বাংলাদেশ এখন আফগানিস্তানে যখন খেলা হবে তখন এরকম একটা রাইভালিটি নতুন করে তৈরি হচ্ছে, এটার কারণটা আসলে আমি জানি না কেন তৈরি হচ্ছে। সেই ম্যাচে আসলে বাড়তি একটা নজর থাকবে। বাংলাদেশের জন্য একটা ভালো চান্স যে একটা ইতিহাস গড়ে সুপার 8-এ গিয়ে এই যে বড় দলগুলো যারা টি-20তে এখন আসলে অনেক বেশি দাপটে পারফরমেন্স করছে, তখন আপনি তাদের বিপক্ষে অন্তত মানে সেইটা আপনি যদি যেমনই পারফর্ম করেন না কিন্তু আপনার জন্য বড় একটা সুযোগ যেটা হচ্ছে যে আপনি আরও তিনটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, সেটাই কিন্তু আপনাকে অনেক বেশি অপরচুনিটি দিবে বা আপনার পারফরমেন্স বা আপনাকে টেস্ট করার জন্য একটা বাড়তি সুযোগ বা অনুপ্রেরণা কাজ হিসেবে করবে। তো এখনও আসলে একটা ম্যাচ জিততে হবে বাংলাদেশকে নেপালের বিপক্ষে, আমরা আশা করছি সেই ম্যাচে তো অবশ্যই বাংলাদেশ জিতবে আশা করি। সেই ম্যাচের আগেও আপনাদের সঙ্গে কথা হবে। আপনাদের আসলে এইটা কি আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে যে বাংলাদেশ আসলে নেপালের বিপক্ষে কেমন করতে পারে, কী ধরনের পারফরমেন্স করতে পারে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু, এবং যদি বাংলাদেশ সুপার 8-এ যায়, যদি সুপার 8-এ যখন এই 3টা দলের বিপক্ষে খেলতে হবে তখন আসলে কাদের বিপক্ষে বাংলাদেশের জেতার চান্সেসটা বেশি এবং কী ধরনের পারফরমেন্স করতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামী নেপালের ম্যাচের আগে যখন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথে থাকুন, কারণ ক্রিকফ্রেঞ্জি আপনাকে সবসময় সবার আগে চেষ্টা করছে ক্রিকেটের যে সকল আপডেটগুলো সবার আগে দেওয়ার জন্য, বিশ্বস্ত আপডেটগুলো দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদের এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়ার জন্য, এবং আপনারা আরও কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে চান, ক্রিকেট নিয়ে কী ধরনের আলোচনা বা কী কন্টেন্ট দেখলে বা আপনারা আসলে ভালো ফিল করবেন বা আপনাদের মনে হবে যে খুব বেটার ওয়েতে আরও করা যেতে পারে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও যেটা বললাম যে ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।